গুড মর্নিং এভরিওয়ান। তোমরা দেখছো এ লুজার কেমিস্ট। আমি তোমাদের সঞ্জয় স্যার আবারও একটি গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে আজকে এসেছি। আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব পরমাণু গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারের বেশ কিছু গুরুত্বপূর্ণ থিওরি, যার মধ্যে থাকবে বোর মডেলের কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশান, স্পেকট্রাল লাইন্স কী করে বার করতে হয় এবং আরও কিছু গুরুত্বপূর্ণ নিউমেরিক্যাল কোশ্চেন আজকে আমরা সলভ করব। তাই সঙ্গে থেকো, পাশে থেকো, এই লুজার কেমিস্টকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। যদি উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক করো। থ্যাংক ইউ। এরপরে আমাদের আলোচনা দেখো হাইড্রোজেন স্পেকট্রাম, খুব গুরুত্বপূর্ণ কন্টেন্ট এই অ্যাটমিক স্ট্রাকচারে বলতে পারো। একটা কোশ্চেন তো বাঁধা ধরা প্রায় থাকে কোশ্চেন এখান থেকে। তো স্পেকট্রাম মানে কি না, স্পেকট্রাম মানে হচ্ছে বর্ণালী। হয়েছে? স্পেকট্রাম মানে কি না বর্ণালী। তোমরা পড়েছো আগের ক্লাসগুলোতে যে স্পেকট্রাম মানে হচ্ছে কোনো একটা লাইট, ধরো সাদা আলো, সাদা আলোকে যখন তুমি প্রিজম দিয়ে পাঠাতে, ক্লাস 10-এ পড়ে এসেছো তোমরা লাইটে, সেখানে দেখতে তোমরা 7 রঙে ভেঙে যেত, তাই না? ভিপজিওরে ভাঙতো। তো ওই প্রত্যেকটা কালারকে তুমি কি বলতে? স্পেকট্রাম বলতে, বর্ণালী বলতে, তাই না? তাহলে এই হাইড্রোজেন স্পেকট্রাম নিয়ে আমরা এবার পড়তে চলেছি। কি পড়বো আমরা এখানে? এই যে লাইটগুলো যে ভেঙে যায় না, এই লাইটগুলো বিভিন্ন যে কালারে ভাঙে, তো বিভিন্ন তার জোন থাকে, ঠিক আছে, বিভিন্ন তার এরিয়া থাকে। তো সেই এরিয়াগুলো বা সেই সিরিজগুলো নিয়ে আমরা এবারে পড়বো যে কতগুলো এরিয়াতে ভাগ করা থাকে অ্যাকচুয়ালি এই স্পেকট্রামগুলোকে। তার জন্য আমাদেরকে কিছু সিরিজের নাম পড়তে হবে, ঠিক আছে? তার জন্য আমাদেরকে কি পড়তে হবে? কিছু সিরিজের নাম পড়তে হবে এবং এই সিরিজগুলো কোন রিজিয়ন থেকে বিলং করে, ঠিক আছে? কোন রিজিয়ন বলতে আমি কি বলতে চাইছি একটু পরে বলছি। কোন রিজিয়ন থেকে বিলং করে সেটা পড়তে হবে এবং তাদের যে লোয়ার স্টেট মানে লোয়ার এনার্জি স্টেট, তার মানটা আমাদেরকে জানতে হবে, যাকে আমরা ডিনোট করব এখানে N1 দিয়ে। এবং তাদের যে হায়ার এনার্জি স্টেট, হায়ার স্টেট মানে হায়ার এনার্জি স্টেট, লোয়ার মানে লোয়ার এনার্জি স্টেট, ঠিক আছে, যেটাকে আমরা N2 দিয়ে ডিনোট করব। এই সমস্ত জিনিসগুলো নিয়েই আমাদের পড়াশোনা রয়েছে। তো দেখো সিরিজের মধ্যে আমরা এখানে মেনলি 6 রকমের সিরিজ পড়ব, 6টা নামের সিরিজ পড়ব। কি কি দেখো, প্রথমেই যে সিরিজটা পড়ব এটার নাম হচ্ছে 1 নম্বরে লিম্যান সিরিজ, কেউ লাইম্যান বলবে না, লিম্যান সিরিজ। 2 নম্বরে যেটা আমরা পড়ব এটার নাম হচ্ছে বামার সিরিজ। হয়েছে? একটা লিম্যান সিরিজ, একটা বামার সিরিজ 2 নম্বর। 3 নম্বরে যেটা রয়েছে এটা হচ্ছে প্যাসেন সিরিজ, বা অনেকে প্যাসচেন বলে, ঠিক আছে। 4 নম্বরে কি? 4 নম্বরে রয়েছে দেখবে ব্র্যাকেট সিরিজ। 6টা বললাম, আর 2টো। 5 নম্বরে কি রয়েছে না, 5 নম্বরে রয়েছে ফান্ড সিরিজ। ফান্ডের স্পেলিংটা একটু ভালো করে খেয়াল রাখবে, পি সামনে কিন্তু প্রোনাউন্স হবে না। আর 6 নম্বরে কি রয়েছে না, 6 নম্বরে রয়েছে হামফ্রে, হামফ্রে সিরিজ। হয়েছে? তাহলে 6টা সিরিজ আমরা বললাম, লিম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাসেন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফান্ড সিরিজ, হামফ্রে সিরিজ। এবং সব সময় মনে রাখবে এই যে নামগুলো আমি বলে দিলাম এইগুলো কিন্তু মনে রাখবে সিকোয়েন্সিয়ালি। বারবার আমি বলে দিচ্ছি, সিকোয়েন্সিয়ালি যদি মনে না রাখো তাহলে কিন্তু এই জায়গায় তোমার সবসময় ভুল হবে। সিকোয়েন্সিয়ালি মানে পরপর মনে রাখতে হবে, লিম্যান, বামার, প্যাসচেন, ব্র্যাকেট, ফান্ড, হামফ্রে, পরপর। মানে পাজেল করা যাবে না, হঠাৎ লিম্যান বললে দিয়ে ব্র্যাকেট চলে এলে দিয়ে আবার প্যাসচেন চলে গেলে দিয়ে হামফ্রে চলে গেলে, এরকম করা যাবে না, পরপর মনে রাখতে হবে। আচ্ছা, এবারে দেখো রিজিয়ন, কোন কোন রিজিয়নের মধ্যে এরা পড়ে। তো লিম্যান যে সিরিজটা রয়েছে এটা দেখো পড়ে ইউভি রিজিয়ন। ইউভি মানে কি গো? আলট্রা ভায়োলেট রিজিয়নের মধ্যে এটা পড়বে, ঠিক আছে। যেটা লিম্যান সিরিজ সেই ইউভি রিজিয়নের মধ্যে পড়ে, আলট্রা ভায়োলেট। এরপরে আসছি বামার সিরিজ। বামার পড়বে কোথায় না, ভিজিবল রিজিয়নের মধ্যে। হয়েছে? ভিজিবল মানে কি? দৃশ্যমান। এই যে আমরা যেখানে আছি চারদিকের বিভিন্ন কালার দেখতে পাই, এটা কোন রিজিয়ন? ভিজিবল রিজিয়ন। এরপরে দেখো নেক্সট আসছি প্যাসচেন, ব্র্যাকেট এবং ফান্ড। এই তিনটে একটাই সিরিজের মধ্যে পড়ে, এটাকে বলা হয় আইআর রিজিয়ন। হয়েছে? আইআর মানে কি না, আইআর মানে হচ্ছে ইনফ্রারেড। হয়েছে? যাকে বাংলাতে কি বলো তোমরা না, অবলোহিত। এই অবলোহিত রিজিয়নের মধ্যে কিন্তু এই তিনজন পড়ে। এবং হামফ্রে যে সিরিজটা রয়েছে এটা হচ্ছে ফার আইআর, মানে আইআরের থেকে আরও বেশি, ঠিক আছে, ফার আইআর রিজিয়নের মধ্যেই পড়ে। তাহলে প্রথমে হচ্ছে লিম্যান ইউভি রিজিয়নে পড়বে, বামার ভিজিবল, এখান থেকে প্যাসচেন, ব্র্যাকেট এবং ফান্ড, এরা তিনজন হচ্ছে আইআর রিজিয়ন বা অবলোহিত জোনের মধ্যে পড়ে। আর লাস্টেরটা হচ্ছে হামফ্রে, ফার আইআরের মধ্যে পড়ছে। এবারে দেখো নেক্সট আসছি আমরা এদের লোয়ার স্টেট, হায়ার স্টেট। এইটা খুব ইন্টারেস্টিং জায়গা। দেখো কেন বললাম সিকোয়েন্সিয়ালি মনে রাখতে, দেখো প্রত্যেকের লোয়ার যে স্টেটগুলো হবে না সেগুলো তাদের এই সিকোয়েন্সের নাম্বারে বসে যাবে। দেখো তাহলে এদের ক্ষেত্রে লিম্যানের জন্য N1 কত গো? N1 2, বামারের জন্য সরি N1 1, কারণ 1 নম্বর কক্ষ 1 নম্বর সিরিজ এটা, বামার 2 নম্বর তাই N1 2,
প্যাসচেন 3 নম্বর, তাই n1 হচ্ছে তোমার এখান থেকে কত আছে, 3 আছে। এরপরে ব্র্যাকেট হচ্ছে দেখো 4 নম্বর, তাই n1 হচ্ছে 4। এরপরে দেখো ফান্ডের জন্য 5 এবং লাস্টে হামফ্রের জন্য কত, 6। কেন বললাম এবার বুঝতে পারলে, যে এই সিকোয়েন্স তুমি যদি না মনে রাখো তোমার কিন্তু লোয়ার এনার্জি স্টেটের কিন্তু ভুল হয়ে যাবে মানগুলো। এবারে হচ্ছে হায়ার এনার্জি স্টেট কত, দেখো লোয়ার এনার্জি স্টেট মানে এটাকে তুমি গ্রাউন্ড স্টেট মেনে নাও, তাহলে হায়ার স্টেট গ্রাউন্ড স্টেট বাদ দিয়ে যে কেউ হতে পারে। তাহলে ধরো এর যদি 1 হয়, তুমি যদি এই লোয়ার স্টেটটাকে জিএস মনে করো গ্রাউন্ড স্টেট, তাহলে ওর 1 বাদ দিলে বাকি যত আছে ইনফিনিটি পর্যন্ত সবগুলো স্টেটই সম্ভব। তাহলে এর জন্য n2 মান কত হতে পারে, 1 বাদ দিলে 2 3 4 5 অ্যান্ড সো অন, এরকম করে ইনফিনিটি অবধি চলবে। এবার ধরো এর ক্ষেত্রে বামার সিরিজে, তাহলে এর হচ্ছে 2 হচ্ছে গ্রাউন্ড স্টেট, তাহলে এর কত রয়েছে 3 4 5 6 অ্যান্ড সো অন এরকমভাবে। এরপরে ধরো প্যাসচেন সিরিজ, প্যাসচেনের গ্রাউন্ড স্টেট কত 3, তাহলে 3-এর পরেরগুলো সব হবে 4 5 6 7 আপ টু কত ইনফিনিটি অবধি চলতে থাকবে। এবার ধরো ব্র্যাকেট সিরিজ, ব্র্যাকেটের জন্য কত আছে 4 আছে তার গ্রাউন্ড স্টেট, তাহলে এর জন্য তার হায়ার স্টেট কত 5 6 7 8 আপ টু কত ইনফিনিটি। এরপরে আসছে আমাদের ফান্ড সিরিজ, ফান্ডের গ্রাউন্ড স্টেট কত 5, তাহলে এর জন্য তার হায়ার স্টেট 6 7 8 9 অ্যান্ড সো অন। এরপরে আসছে হামফ্রের জন্য গ্রাউন্ড স্টেট কত 6, তাহলে তার এক্সাইটেড স্টেট বা তার ফাইনাল স্টেট 7 8 9 10 এইভাবে চলতে থাকে। তার মানে কি শিখলাম আমরা এখান থেকে, যে এই প্রত্যেকটা সিরিজের যে গ্রাউন্ড স্টেটগুলো হবে সেগুলো হচ্ছে তাদের সিরিজ নাম্বারগুলো পরপর হবে, এবং এক্সাইটেড বা হায়ার স্টেট মানে গ্রাউন্ড স্টেট বাদ দিয়ে বাকি পরের যত সংখ্যা আপ টু ইনফিনিটি পর্যন্ত সবগুলো সংখ্যাই কিন্তু তাদের হায়ার স্টেট হতে পারে। এবার কখন কোন হায়ার স্টেট বসবে সেটা আমরা একটু পরে আসছি। এবারে এই যে জায়গা থেকে পড়লে এই সিরিজগুলো লাগবে কি কাজে, পরীক্ষায় কি এগুলো কোশ্চেন আসবে না, পরীক্ষাতে কোশ্চেন আসবে ওয়েভ লেন্থ বার করা। তো সেটা আমরা দেখছি এরপরে, যে এখান থেকে ওয়েভ লেন্থ কী করে আমরা ক্যালকুলেশন করব। দেখো ওয়েভ লেন্থ বার করার যে ফর্মুলাটা মনে রাখবো আমরা 1/λ, ঠিক আছে, ভালো করে খেয়াল রাখবে 1/λ সমান r ইন্টু জেড স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। আমাকে এইটি মনে রাখতে হবে, কারণ দেখো আমাকে কোশ্চেন করতে হবে, বেশি থিওরিতে নলেজ বাড়িয়ে বা থিওরি বেশি জ্ঞান দেখিয়ে কোনো লাভ নেই। কথাটা বুঝতে পেরেছো না পারোনি, থিওরি দেখি বেশি জ্ঞান দেখিয়ে কোনো লাভ নেই, আলটিমেট কোশ্চেন করতে হবে, কোশ্চেন না পড়তে পারলে এই এত থিওরি পড়ে কোনো লাভ হচ্ছে না, ঠিক আছে। তো আলটিমেট আমি ফর্মুলা মনে রাখবো যে 1/λ সমান কত r জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখানে এমন একজন রয়েছে যাকে তোমরা চেনো না, কে বলো, আর ল্যামডা তো জানো তোমরা, তরঙ্গ দৈর্ঘ্য আগের ক্লাসে তোমরা জেনে এসছো, যদি কেউ না জানো তো আরেকবার বলে দিই যে ল্যামডা মানে হচ্ছে ওয়েভ লেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য হয়েছে। জেড মানে কি, জেড মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার, মানে পরমাণু ক্রমাঙ্ক হয়েছে। n1 তো একটু আগেই পড়লে লোয়ার এনার্জি স্টেট, n2ও পড়লে হায়ার এনার্জি স্টেট, কিন্তু আর কে না, আর এর একটা নতুন নাম এবার শুনে নাও ভালো করে, রিডবার্গ কনস্ট্যান্ট। আর কে কি বলা হয়, রিডবার্গ এর ধ্রুবক, ঠিক আছে। আর এর ওই জন্য দেখো আর দিয়ে ডিনোট করা আছে, আর মিনস রিডবার্গ কনস্ট্যান্ট বলা হচ্ছে একে, হয়েছে। এবং এর একটা নির্দিষ্ট মান আছে, মানটাও একটু মনে রাখবে 1.1 ইন্টু 10⁷ প্লাস 7 নয়, ভালো করে খেয়াল রাখবে, মিটার ইনভার্স, ইউনিটটাও খেয়াল রাখবে, শুধু মিটার নয় মিটার ইনভার্স, ঠিক আছে, মানে 1/মিটার। তাহলে এইটি আর হচ্ছে কি না রিডবার্গ কনস্ট্যান্ট, যার মান কত 1.1 ইন্টু 10⁷ মিটার ইনভার্স। তাহলে কি বললাম এখান থেকে ওয়েভ লেন্থ বার করার জন্য কি দরকার না 1/λ সমান r ইন্টু জেড স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এই ফর্মুলার ওপরে কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসবে, তাই ভালো করে এই ফর্মুলাটি পড়ে রাখতে হবে, খুব খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, আমি এর উপরে নিউমেরিক্যালস করাচ্ছি। এবারে দেখো আমরা এখানে দুটো নিউমেরিক্যাল কোশ্চেন নিয়ে আলোচনা করে নিই, আরও নিউমেরিক্যাল আছে, আমি ধীরে ধীরে করাচ্ছি সবগুলো। তো প্রথমে দেখো বলা হয়েছে কোশ্চেনটাতে ক্যালকুলেট ওয়েভলেন্থ অফ ইলেকট্রন হোয়েন ইট মেক্স ট্রানজিশন ফ্রম n=2 থেকে n=1। দেখো ট্রানজিশন হচ্ছে, তাই জন্য তো আমরা উপরে এটা লিখে রেখেছি যে ট্রানজিশনের ক্ষেত্রে আমরা করবো এটা, যে কোথাও থেকে কোনো একটা স্তর থেকে আরেকটা স্তরে ট্রানজিট করছে ইলেকট্রনগুলো, তার জন্যই আমাদের এটা ওয়েভলেন্থের ফর্মুলা ছিল। তো দেখো কি রয়েছে এখানে ওয়েভলেন্থ না, দেখো এটা আসছে কোথা থেকে n1 মানে সরি n1 হচ্ছে যাবে হচ্ছে 1 মানে গ্রাউন্ড স্টেট 1 নম্বর যেটা লোয়ার স্টেট, আসছে কোথা থেকে দেখো তো 2 নম্বর, তাহলে এটা তার n2 হায়ার স্টেট, ওখান থেকে আসছে। ল্যামডা বার করতে বলেছে, তাহলে ল্যামডার ফর্মুলা কি 1/λ সমান r। আচ্ছা আমি আরেকটা কথা বলে দিই, কম্পিটিটিভে ম্যাক্সিমাম টাইমে কিন্তু এরকম আর দিয়েই অ্যান্সার থাকে, মানে আর এর মান বসায় না, কিন্তু আর এর মান বসিয়ে তোমরা ক্যালকুলেশন করবে বাড়িতে, ঠিক আছে। অনেক সময় আর দিয়েও থাকে, এখন আসছে যেই মেনে দেখবে আর বসিয়ে মানে একটু ক্যালকুলেটিভ করে দিচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় দেখেছি আমি যে আর দিয়ে মানে আরই দেওয়া থাকে, আর এর মানটা বসানো থাকে না। তো সেক্ষেত্রে আমরা এখানে আর বসাবো না, কিন্তু তোমার যদি আর মনে হয় বসাতে আর বসাতে পারো, খুব খুব সিম্পল ডাটা। তো 1.1 ইন্টু 10⁷, তুমি 1.1কে 1 ধরে নাও, 10⁷ মেনে নাও, তাহলে দেখবে অ্যাপ্রক্সিমেট কাছাকাছি অ্যান্সার আসবে।
তো দেখো আর ইন্টু জেড স্কোয়ার। এবার প্রশ্ন হচ্ছে জেড কী নেব। দেখো মন দিয়ে শুনে নাও, যখন দেখবে কোনো অ্যাটম বলা নেই, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম কিছু বলা নেই, তখন সবসময় কিন্তু মনে রাখবে যে আমরা সব থেকে বেসিক বা প্রাইমারি পার্টিকেলকে হাইড্রোজেন তাকেই নেব। তাহলে এর ক্ষেত্রে জেড কত হয়, 1 হয়। তাহলে আর ইন্টু জেড স্কোয়ার মানে কত, 1 স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার, n1 মানে কত গো 1, মাইনাস কত n2 স্কোয়ার মানে কত 2, তার স্কোয়ার হয়ে গেছে। তাহলে দেখো 1/λ আর এটা 1 মাইনাস কত 1/4, তার মানে কত হচ্ছে বিয়োগ করলে দেখো তো 3r/4। এরকমই অনেকে অ্যান্সার রেখে দিয়ে চলে আসে, যেটা তোমাদের খুব মারাত্মক ভুল একটা। ভালো করে এই জায়গাটা শুনে নাও তোমরা। এটা যে বার করলে এটা ছিল 1/λ, ভালো করে শোনো এই জায়গাটা 1/λ, কিন্তু তোমাকে বার করতে কি বলেছে ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ তো 1/λ নয়, ওয়েভলেন্থ মানে তো ল্যামডা। তাহলে এবারে কিন্তু এটাকে উল্টাতে হবে, এইটি যেন খেয়াল থাকে। তাহলে ল্যামডা সমান কত 4/3r, এইটি হচ্ছে আমার অ্যান্সার। 1/λ কখনো কেউ বার করে আসবে না, তাহলে কিন্তু ওয়েভলেন্থে ভুল আসবে অ্যান্সার। এইটি তোমার অ্যান্সার 4/3r, ঠিক আছে। খেয়াল রাখবে এটা যে কিছু বলা না থাকলে হাইড্রোজেন হবে, আর নর্মালি 1/λকে উল্টাতে হবে, দিলে আমি ল্যামডা পাবো। এবারে এই টাইপের কোশ্চেনগুলোতে এসো, কি বলেছে দেখো, ক্যালকুলেট ল্যামডা ম্যাক্স, ম্যাক্স মানে ম্যাক্সিমাম, এবং ল্যামডা মিন মানে মিনিমাম ফর লিম্যান সিরিজ। হয়েছে, লিম্যান সিরিজের জন্য এবার তোমাকে ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য, মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য বার করতে বলেছে। কি করে করব দেখো, ভালো করে দেখবে, এই টাইপের প্রবলেম কিন্তু পরীক্ষাতে আসে। ল্যামডা ম্যাক্স, ল্যামডা মিন, দুটো আমি টেবিল বানালাম। তো সিরিজ তো আমার ফিক্সড আছে, এখানে সিরিজ আমাকে লিম্যানই বলেছে এখান থেকে, তো অসুবিধা কিছু নেই। এবারে দেখো ল্যামডা ম্যাক্স, তো যাই বার করি না কেন আমার তো n1 আর n2 দরকার, না হলে আমি এখানে ল্যামডা ম্যাক্স হোক আর মিনিমাম হোক কিছুই বার করতে পারবো না। তো এখানে n1 গুলো কত ফিক্সড, কেন মনে রাখতে বলেছিলাম সিরিজগুলো সিকোয়েন্সিয়ালি। এবার দেখো কাজে লাগবে, লিম্যান সিরিজের n1 কত 1, কারণ 1 নম্বর সিরিজে ছিল, তাহলে 1 হয়ে গেল তার, এটা ফিক্সড। এবারে প্রশ্ন হচ্ছে দেখো n2 আর n2 এর এখানে ম্যাক্সিমামে n2 কত আর মিনিমামে n2 কত, এটাই তো মেন কাজ। ভালো করে শুনবে, মিনিমাম যখন ল্যামডা আসবে তখন তার n2-র ভ্যালু হয়ে যাবে ইনফিনিটি, আর যখন ম্যাক্সিমাম ল্যামডা বলবে তখন তার n2-র ভ্যালু হবে ঠিক তার পরের সংখ্যাটা, মানে 2। কি বললাম কথাটা বুঝতে পারলে, n1 এর ঠিক পরের সংখ্যা, এটা n1 এর পরের সংখ্যা, ঠিক আছে। এটা সব সিরিজের জন্য অ্যাপ্লিকেবল। যদি এটা ধরো বামার দিয়ে কোশ্চেন পড়তো তখন তো তোমার n2টা কত আসতো, সরি n1টা কত আসতো 2, তখন তোমার n2 এখানে আসতো 3। আর মিনিমাম সবার ক্ষেত্রে ফিক্সড, n2 যার যা হবে হবে, আর n1 যার যা হবে হবে, n2 হচ্ছে সবসময় ইনফিনিটি। কিন্তু এখানে কিন্তু মনে রাখবে n1 যা হবে ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য পেতে গেলে n2 ঠিক তার পরের সংখ্যাটাকেই হতে হবে। এবারে প্রশ্ন তাহলে ভ্যালু বার করাও, 1/λ ম্যাক্স সমান কত আর ইন্টু জেড স্কোয়ার। জেড স্কোয়ার দেখো কিছু বলা নেই, তার মানে হাইড্রোজেন মেনে নিচ্ছি, 1 স্কোয়ার মানে 1 হয় তোমরা জানো, ইন্টু 1/n1 স্কোয়ার, n1 কত আছে 1, তাহলে 1/1 স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার, তাহলে কত হচ্ছে দেখো তো আর ইন্টু 1 মাইনাস 1/4 মানে কত 3r/4। তার মানে দেখো এখান থেকে বার করতে হবে কিন্তু ল্যামডা ম্যাক্স, এরকম রেখে দিলে হবে না, তাহলে 4/3r, এটাই আমার ল্যামডা ম্যাক্সিমামের ভ্যালু আসছে দেখো লিম্যান সিরিজের জন্য। এবারে যখন তুমি মিনিমামের ক্ষেত্রে আসবে তখন দেখো ব্যাপারটা কি এলো, মিনিমামের কি গল্প হয়েছে দেখো তো, না n2 ইনফিনিটি, তাহলে এর ক্ষেত্রে যখন তুমি 1/λ মিনিমাম বসাবে কত পাবে আর ইন্টু জেড স্কোয়ার, মানে এগেন হাইড্রোজেন আছে এটা 1 হয়ে গেছে, 1/1 স্কোয়ার মাইনাস 1/ইনফিনিটি স্কোয়ার, তাই তো ফর্মুলা n1 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার, n1 এখানে 1, n2 ইনফিনিটি। এবারে মজার কথা দেখো, আর এইটা তো 1 মাইনাস এইটা 0, কেন 0 স্যার, কারণ 1/ইনফিনিটি মানে 0 ম্যাথামেটিক্স অনুযায়ী, তাই না। 1/ইনফিনিটি কত হয় 0, তো 1/ইনফিনিটি স্কোয়ারও অবভিয়াসলি 0 হবে। তাহলে দেখো তো কত আসছে, এটা অ্যাকচুয়ালি আর চলে আসছে, তাই না, মানে 1/λ মিন। এবারে উল্টাতে হবে, তাহলে ল্যামডা মিনিমাম সমান কত দেখো তো 1/r, তাই না, ল্যামডা মিনিমাম সমান 1/r। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে ল্যামডা মিনিমাম আপনি হঠাৎ করে ইনফিনিটি ধরলেন কেন, এবার সেটা আমি বুঝিয়ে দিই কেন ধরলাম। দেখো যখন তুমি ইনফিনিটি ধরছো তখন তুমি পেয়েছো কত 1/r, এবার দেখো এই ভ্যালুটা কত 4/3r, মানে 4/3 ভ্যালু কত 4/3 মানে হচ্ছে 1.33, তার মানে দেখো 1.33 বেশি না 1 বেশি 1.33, তার মানে তুমি দেখবে এরপরে তুমি যখন এখানে 3 বসাবে দেখবে ভ্যালুটা 1.33 থেকে কমবে, 4 বসাবে আরও কমবে, এরকম কমতে 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 ইনফিনিটি যখন যাবে তখন দেখবে ভ্যালুটা 1 হয়ে যাবে, তাই না। তাই তো বলছি এখানে 1 আছে, তো সেই কারণে দেখো ডাইরেক্ট বললাম কি যে ইনফিনিটি যেখানে থাকবে সেইখানে তার মিনিমাম ওয়েভলেন্থ শো করবে, আর যেখানে তার পরের সংখ্যাটা তুমি n2 জায়গায় বসাবে n1 যা হবে ঠিক তার পরের সংখ্যা বসিয়ে দিলেই তুমি সেখানে ম্যাক্সিমাম ওয়েভলেন্থ পাবে। সমস্ত সিরিজের জন্য একই রুলস আছে এখানে।
দু রকম টাইপের কোশ্চেন আমরা এই ওয়েভলেন্থ ক্যালকুলেশনের হাইড্রোজেন স্পেকট্রামের নিয়েছি। দেখো খুব ভালো, এই দুটো কোশ্চেনও খুব ভালো কোশ্চেন, একটু ভালো করে প্র্যাকটিস করবে এই দুটো কোশ্চেন। কি বলা হয়েছে দেখো, প্রথমে এখানে দেখো, এখানে সিরিজ মিক্সিং করা আছে। আগে তোমরা শুধু লিম্যান শুধু বামার এরকম করছিলে, এখানে দেখো সিরিজকে মিক্স করেছে। কীভাবে দেখো, বলছে ক্যালকুলেট দ্য রেশিও অফ ম্যাক্সিমাম ওয়েভলেন্থ অফ লিম্যান অ্যান্ড বামার সিরিজ। মানে কি বলেছে, লিম্যান সিরিজ এবং বামার সিরিজ দুজনেরই কিসের অনুপাত, দুজনেরই ম্যাক্সিমাম ওয়েভলেন্থের অনুপাত জিজ্ঞেস করেছে। এবার তাহলে কি করব দেখো, সিম্পল জিনিস, একবার লিম্যানের জন্য বার করব, একবার বামারের জন্য বার করব। এখানে কিন্তু মিনিমাম নিয়ে কাজ নেই, যেমনটা তুমি শিখলে ওই লিম্যানের পার্টটা শিখে গেলেই তুমি এখান থেকে করতে পারো। আমি একই ফর্মুলা বলে দিলাম সব জায়গায়। তাহলে লিম্যানের জন্য তোমাকে ম্যাক্সিমাম বার করতে হবে, তাহলে 1/λ ম্যাক্স, আর এর জন্য কি 1/λ ম্যাক্স। মিনিমাম তো কিছুই নেই, কারণ দুজনেরই তো ম্যাক্সিমামের অনুপাত জিজ্ঞেস করেছে কোশ্চেনে। এবারে মেন কথা হচ্ছে n1 n2। তাহলে n1 কত, এখানে n1 দেখো, n1 তো ফিক্সড আছে, এর ক্ষেত্রেও তাই না, n1 তো ফিক্সড আছে, n1 কত, এর 2। এবারে প্রশ্ন হচ্ছে n2 কত, ম্যাক্সিমামের জন্য কি বললাম, যেটা গ্রাউন্ড স্টেট তার ঠিক পরের স্টেট, মানে কত, এখানে 2, আর এর জন্য কত, n2 সমান 3। ব্যাস এইটি একই গল্প, যা হবে সব সিরিজের ক্ষেত্রে সেম। তাহলে 1/λ ম্যাক্স সমান কত আসছে দেখো তো, 1/λ ম্যাক্স সমান r ইন্টু জেড স্কোয়ার, কিছু বলা নেই মানে হাইড্রোজেন ধরে নেবে, ইন্টু 1/1 স্কোয়ার মাইনাস কত 1/2 স্কোয়ার, এটাই আছে না। তাহলে কত হচ্ছে দেখো তো, r ইন্টু 1 মাইনাস 1/4, সেই একই ব্যাপার, মানে কত 3r/4। অতএব ল্যামডা ম্যাক্স হয়েছে কোন সিরিজের জন্য, লিম্যান, সমান কত 4/3r। এইটি আপাতত বার করে রেখে দাও, ঠিক আছে, অনুপাত পরে আসছি আমি। এবারে এখানে এসো, এর জন্য কি আছে, r ইন্টু জেড স্কোয়ার মানে 1 ইন্টু 1/n স্কোয়ার মানে 2a স্কোয়ার মাইনাস কত 1/3 স্কোয়ার, তাই না। তাহলে দেখো আর কত হচ্ছে 1/4 মাইনাস 1/9, এটা বিয়োগ করবে দেখবে 5/36 চলে আসবে, ঠিক আছে। 1/4 মাইনাস 1/9 লসাগু করে বিয়োগ করবে 5/36 আসবে। তাহলে ল্যামডা ম্যাক্স সমান কত গো, না ল্যামডা ম্যাক্স কোন সিরিজ, বামারের জন্য পড়ছো তুমি। এবার দেখো 36/5, আর উল্টাতে হবে না এটা। তাহলে এবারে কি জিজ্ঞেস করেছে, অনুপাত। তাহলে এবারে দেখো তুমি কি পেলে, ল্যামডা ম্যাক্স লিম্যান বাই ল্যামডা ম্যাক্স বামার, কত পেলাম 4/3r। একবারে উল্টে দিচ্ছি, নিচে কত ছিল 36/5r, তাহলে একবারে উল্টে দিলে 5r বাই কত 36। দেখো আর আর কেটে গেল, কি পড়ে আছে দেখো তো 4, আর এখানে কত 9 দিয়ে কাটলো। দেখো আলটিমেট অ্যান্সার কত পড়েছে, ওপরে 5 আর নিচে দেখো 27। তাহলে কত এলো এটা 5/27। তাহলে অ্যান্সার কত এলো 5:27। এইটি হচ্ছে অ্যান্সার, যে লিম্যানের ম্যাক্সিমাম এবং বামারের ম্যাক্সিমাম তাদের ওয়েভলেন্থের অনুপাত কত না 5:27। দেখো ভালো করে দেখে নেবে, খুব ভালো কোশ্চেন এটা। এরপরে আরও একটা অন্য টাইপের অঙ্ক দেখো, এখানে কি বলেছে, বলছে ক্যালকুলেট দ্য রেশিও অফ সেকেন্ড লাইন অফ বামার অ্যান্ড লাস্ট লাইন অফ লিম্যান। এইরকম টাইপের প্রবলেমকে কী করে ট্যাকেল করব দেখো। তাহলে দুটো সিরিজ বলেছে, একটা তোমাকে প্রথমে লিম্যান বলা রয়েছে, আর একটা এখানে বলা রয়েছে দেখো বামার। তো লিম্যানের কি বলেছে, লাস্ট লাইন। আচ্ছা লাস্ট লাইন মানে কি সেটা আমি পরে আসছি, আগে n1 তো ফিক্সড আছে, এর 1 এর 2, এটা তো আর চেঞ্জ হবার নয়, সিরিজ নাম্বার তো ফিক্সড আছে। এবারে প্রশ্ন হচ্ছে সেকেন্ড লাইন আর লাস্ট লাইন মানে কি। দেখো সেকেন্ড লাইন মানে বামার এর গ্রাউন্ড স্টেট কোনটা 2 নম্বর, তাহলে ওর যে সেকেন্ড লাইন মানে কত, ওর ফার্স্ট লাইন মানে ফার্স্ট এক্সাইটেড মানে হচ্ছে 3 নম্বর, সেকেন্ড লাইন মানে সেকেন্ড এক্সাইটেড মানে অ্যাকচুয়াল 4 নম্বর। তাহলে n2 এখানে কত রয়েছে দেখো 4, তাই বলেছে না সেকেন্ড লাইন। এইভাবে লাইন ডিটারমাইন করতে হয়। যততেও বসে আছে, ধরো কেউ 3-এ বসে আছে, তোমাকে বললো 3-এর পরে সেকেন্ড লাইন, তাহলে 3-এর সেকেন্ড লাইন কত 4, 5 এভাবে। তাহলে এর যে সেকেন্ড লাইন, এ 2 নম্বরের ইলেকট্রন ছিল, তাহলে 2, 3, 4 ওটাই সেকেন্ড লাইন, 3 ফার্স্ট লাইন, 4 সেকেন্ড লাইন। তাহলে বলো তো এর ক্ষেত্রে লাস্ট লাইন কি হতে পারে, ইনফিনিটি হতে পারে। তাহলে এর ক্ষেত্রে n2 সমান কত পেলে তুমি, না ইনফিনিটি পেলে। বোঝা গেল, লাস্ট লাইন মানে হচ্ছে ইনফিনিটি। এবারে কি বার করবে 1/λ, এখানে কিন্তু ম্যাক্সিমাম মিনিমামটা লিখবে না, কারণ এখানে ম্যাক্সিমাম মিনিমাম হচ্ছে না, ঠিক আছে। ইকুয়াল টু কত r ইন্টু 1 মাইনাস মানে 1/1 স্কোয়ার মাইনাস 1/ইনফিনিটি স্কোয়ার। তাহলে কত হলো দেখো তো, r ইন্টু 1 মাইনাস 0, আগেই বললাম যে 1/ইনফিনিটি 0 হয়। তাহলে দেখো তো 1/λ সমান r, অতএব ল্যামডা সমান কত 1/r, এটাকে ল্যামডা l করে দাও, l মানে হচ্ছে লিম্যান। এবারে এখানে এসো তুমি, এখানের ক্ষেত্রে তুমি কি করবে না একই রকম 1/λ সমান r ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার, তাই না, 2 স্কোয়ার মাইনাস 4 4 স্কোয়ার। তাহলে কত হচ্ছে r ইন্টু দেখো 1/4 মাইনাস 1/16, এটাই আসছে। তাহলে লসাগু কত হচ্ছে দেখো তো 16 হচ্ছে, আমি দেখতে পাচ্ছি 4 মাইনাস 1 3-এর 16 চলে আসছে। তার মানে কত হচ্ছে ল্যামডা সমান কত 16/4।
3R। এটা কার জন্য? বি। বি মানে হচ্ছে বামার সিরিজের জন্য ল্যামডা কত এসে দেখো, উল্টে দাও 16/3R। 1/λ সমান 3R/16 ছিল, উল্টে দিলে 16/3R। তাহলে অতএব অনুপাত কি পেলে? ল্যামডা লিম্যান্ড বাই ল্যামডা বামার সমান কত? 1/R। এটাকে একবারে উল্টে দাও, ওপরে চলে যাবে কত? 3R/16। আর আর কেটে গেল, তাহলে কত পড়ে আছে দেখো? 3:16 এটাই পড়ে আছে না? এটাকে দেখো নিচে কত ছিল? 16/3R ছিল না, উপরে উঠে গেল এটা। তাহলে অতএব কি আছে? ল্যামডা অফ লিম্যান্ড বাই ল্যামডা অফ বামার সমান কত আসছে না? 3:16। এইটি হচ্ছে অ্যান্সার। হয়েছে? আচ্ছা আচ্ছা, এইখানে আগে মনে হয় বামার বলেছিল। ও আচ্ছা আচ্ছা, সরি, আগে বামার বলেছিল তারপরে লিম্যান, সরি। তাহলে কিছু না, উল্টে দাও, ঠিক আছে? জাস্ট এটাকে উল্টে দাও, আর কিছু না, উল্টে দাও। অতএব ল্যামডা বামার বাই ল্যামডা লিম্যান, এটুকু তো তোমরা জানো, 16/3 মানে 16:3 হবে, ঠিক আছে? আমি আগে লিম্যান ভেবেছিলাম, তাই আগে লিম্যান করে দিয়েছিলাম, 3:16 চলে এসেছিলো, ঠিক আছে? তো একই ব্যাপার, আগে বামার বলেছে, তাহলে আগে বামারটা লিখবে, দয়া করলে 16:3, জাস্ট উল্টে যাবে, আর কিছু হবে না। ক্লিয়ার? অঙ্কটা ভালো করে, এই দুটো অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে। দুটো মানে বিভিন্ন টাইপের অঙ্ক রয়েছে এখানে, ঠিক আছে? তো এই পার্টটা ভালো করে প্র্যাকটিস করবে, রিলেটেড কোশ্চেন কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করে। এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দেখো স্পেকট্রাল লাইন ক্যালকুলেশন। তো প্রথমেই আগে বোঝো যে স্পেকট্রাল লাইনটা কি। না, স্পেকট্রাল লাইন মানে হচ্ছে ইলেকট্রন যখন হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটে জাম্প করে। ধরো ইলেকট্রন, এই ইলেকট্রনটা এখন হায়ার স্টেটে আছে, আর এটা তার ধরো রেডটা তার লোয়ার স্টেট। ধরো কোনো একটা ইলেকট্রন এই গ্রিন থেকে ধরো এইরকম রেড স্টেটে জাম্প করবে। তাহলে যখনই জাম্প করবে ওরা বিভিন্ন রকম লাইট এনার্জি রিলিজ করতে থাকে, অ্যাকচুয়ালি এনার্জি রিলিজ করতে থাকে। তো সেই এনার্জিগুলোকে আমরা কি বলি? এক একটা স্পেকট্রাল লাইন। এবং এই স্পেকট্রাল লাইনের কারণে আমরা বিভিন্ন রকম কালার অ্যাকচুয়ালি অবজার্ভ করে থাকি। তো স্পেকট্রাল লাইন ব্যাপারটা কীরকম, একটু যদি তুমি রাফ ডায়াগ্রাম এখানে একটু বুঝতে চাও, ধরো এইখান থেকে তোমার একটা হায়ার এনার্জি স্টেট ছিল, এটা একটা লোয়ার এনার্জি স্টেট আছে, ঠিক আছে? এইটি হচ্ছে তোমার হায়ার এনার্জি স্টেট, আর এইটি লোয়ার এনার্জি স্টেট। ধরো কোনো একটা ইলেকট্রন এই জায়গায় বসেছিল, মানে হায়ার এনার্জি স্টেটে বসেছিল, সে এখন নামছে কোথায় না? লোয়ার এনার্জি স্টেটে নেমে আসছে, ঠিক আছে? হায়ার থেকে নেমে আসছে কোথায়? লোয়ার। তাহলে যখনই এ হায়ার থেকে লোয়ারে নেমে আসবে, সে কি করবে না? বিভিন্ন জায়গায় এরকম কতগুলো এনার্জি রিলিজ করে, ঠিক আছে? বিভিন্ন জায়গায় এইরকম কতগুলো কি রিলিজ করে না? এনার্জিকে রিলিজ করতে পারে। এই যে বিভিন্ন এনার্জি রিলিজ করছে, এই বিভিন্ন এনার্জিগুলোকে কি বলা হচ্ছে না? স্পেকট্রাল লাইন্স। এই যে জায়গাগুলো দেখলে, এগুলোকে কি বলা হচ্ছে না? বিভিন্ন ধরনের স্পেকট্রাল লাইন্স বলা হয়। কি বললাম কথাটা বুঝতে পারলে? এইগুলি হচ্ছে স্পেকট্রাল লাইন্স, আর কিছু না। এবারে আমাদেরকে স্পেকট্রাল লাইন্স ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করার জন্য ফর্মুলা রয়েছে, তো সেই আমরা ফর্মুলার দিকে এবারে এগোচ্ছি। দেখো তাহলে কি বলা হলো না? নাম্বার অফ স্পেকট্রাল লাইন্স, ঠিক আছে? স্পেকট্রাল লাইন্সের কি ফর্মুলা না? n2 - n1 ইন্টু n2 - n1 + 1 বাই হচ্ছে 2। এই ফর্মুলাটি আমরা মনে রাখবো, যেখানে তোমরা জানো যে n1টা কি না? n1টা হচ্ছে আমাদের লোয়ার স্টেট। n1 আমরা জানি, এর আগেও পড়েছি, লোয়ার স্টেট। আর n2 মানে কি গো? n2 মানে হচ্ছে আমাদের হায়ার স্টেট বা হায়ার এনার্জেটিক স্টেট। হয়েছে? এই ফর্মুলাটি আমরা মনে রাখবো। এবারে তোমাদের বিভিন্ন বইতে বা বিভিন্ন জায়গার মডিউলে দেখবে আরেকটা ফর্মুলা লেখা থাকে। কি ফর্মুলা আমি বলে দিই, n × n-1/2 এইরকম ফর্মুলা লেখা থাকে। তো প্রথমেই বলে দিই, এই ফর্মুলা পড়বে না বা এই ফর্মুলা মনেও রাখবে না। তার কারণ এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি শুনে নাও ভালো করে, অ্যাপ্লিকেবল কেবলমাত্র গ্রাউন্ড স্টেটে যদি ইলেকট্রন আসে, মানে n1টা যদি কেবলমাত্র 1 হয় তাহলেই কিন্তু এই ফর্মুলাটি অ্যাপ্লিকেবল। কিন্তু এরকম কোনো গ্যারেন্টি আছে কি যে ইলেকট্রন সবসময় n1 = 1 নম্বর কক্ষপথে আসবে বা 1 নম্বর স্টেটেই আসবে? এরকম তো গ্যারেন্টি নেই। ইলেকট্রন তো 2 নম্বর কক্ষপথে এসে থাকতে পারে, হয়তো 3 থেকে 2-এ জাম্প করলো, কিন্তু তুমি তো পড়ে গেছো n × n-1/2। তো এই ফর্মুলা তো গ্রাউন্ড স্টেট বা n1 = 1-এর জন্য অ্যাপ্লিকেবল। তাহলে তোমার যখন 3 থেকে 2-এ নামলো, তাহলে তোমার তো সেখানে 2 তো তোমার 1 স্টেট নয়, গ্রাউন্ড স্টেট তো নয় সেখানে। তাহলে তোমার এই ফর্মুলা কিন্তু ভুল হবে। কিন্তু এই ফর্মুলাতে দেখো n to n1 একদম প্রপারলি বলা আছে। তাই বারবার বলছি, এই ফর্মুলা যদি কোথাও দেখতে পাও, এই ফর্মুলা কিন্তু অ্যাভয়েড করবে। এই ফর্মুলা থেকে অ্যান্সার কিন্তু কিছু জায়গায় ম্যাচ করে যাবে, আর যেখানে গ্রাউন্ড স্টেট বলবে না সেখানে অ্যান্সার ম্যাচ করবে না, ঠিক আছে? এইটি হচ্ছে নর্মাল ফর্মুলা। এবারে আরও একটা জিনিস আমি বলে দিই, একটু অ্যাডভান্স জিনিস। নাম্বার অফ দিয়ে আমি কোশ্চেন করাচ্ছি এখান থেকে, স্পেকট্রাল লাইন্স ফর পার্টিকুলার সিরিজ, ঠিক আছে? পার্টিকুলার সিরিজ মানে কি? পার্টিকুলার সিরিজ মানে যেরকম তোমরা পড়লে লিম্যান, বামার, প্যাসচেন, এই যে সিরিজগুলো পড়লে, আরও পড়লে ব্র্যাকেট, ফান্ড, হামফ্রে, এই সিরিজগুলোর জন্য স্পেকট্রাল লাইন্স কী করে বার করতে হয় না? এদের জন্য স্পেকট্রাল লাইন্স বার করার ফর্মুলা হচ্ছে
n2 মাইনাস n ড্যাশড হয়েছে, n2 মাইনাস n ড্যাশড। তাহলে n2টা কি না, n2টা তো তোমরা বুঝলে যে হায়ার এনার্জি স্টেট, হ্যাঁ কি না, বা হায়ার স্টেট বলে উচ্চ শক্তি স্তর হয়েছে। তাহলে এন ড্যাশটা কি স্যার না, এন ড্যাশটা হচ্ছে এদের সিরিজ নাম্বার, কত নম্বর সিরিজে এরা বসে আছে, বোঝা গেল? সেই জন্যই আগের বার বললাম আমি বারবার করে যে এই সিরিজগুলোকে সিকুয়েন্সিয়ালি মনে রাখতে। সিরিজ নাম্বার মানে কি, লিম্যান যদি হয় তাহলে তার সিরিজ নাম্বার 1, বামার হলে তার সিরিজ নাম্বার 2, প্যাসচেন হলে 3, এইরকমভাবে। তাহলে শুধু হায়ার স্টেট থেকে তার সিরিজ নাম্বারকে বাদ দিলেই কিন্তু তুমি পার্টিকুলার সিরিজের ক্ষেত্রে স্পেকট্রাল লাইন্স ক্যালকুলেট করতে পারবে। এখানে কিন্তু ও কোথায় নেমেছে, কত নম্বর কক্ষপথে নামলো, মানে তার লোয়ার স্টেট নিয়ে কিন্তু কোনো আলোচনার প্রয়োজন নেই, হয়েছে? এখান থেকে দেখো এই জায়গাটা আমি ভালো করে এরপর নিউমেরিক্যালসগুলো করাচ্ছি। এই দুটো টাইপের নিউমেরিক্যালস কিন্তু পরীক্ষাতে থাকে। স্পেকট্রাল লাইনের কিছু কোশ্চেন নিয়ে এবার আমরা ডিসকাশন করে নিই। দেখো প্রথমেই বলেছে ফাইন্ড আউট নাম্বার অফ স্পেকট্রাল লাইন হোয়েন ইলেকট্রন জাম্পস ফ্রম 4th অরবিট টু 1st অরবিট, ঠিক আছে? তাহলে দেখো কোথা থেকে কোথায় আসছে, এখানে দেখো কোনো সিরিজের নাম বলা নেই আপাতত, তো নর্মাল যে ফর্মুলা রয়েছে সেটাই বসাবো। তাহলে আসছে কোথা থেকে, n2 মানে 4 নম্বর, 4th অরবিট থেকে যাবে কোথায়, দেখো 1st অরবিট মানে 1 নম্বর। তাহলে এখান থেকে নাম্বার অফ যে স্পেকট্রাল লাইন্স, নাম্বার অফ স্পেকট্রাল লাইন্স কী পড়লাম আমরা না, n2 মাইনাস n1 ইন্টু n2 মাইনাস n1 প্লাস 1 বাই কত 2। তাহলে দেখো n2 কত 4 মাইনাস 1 ইন্টু 4 মাইনাস 1 প্লাস 1 বাই 2 ইকুয়াল টু দেখো 4 3 3 1 কেটে গেছে মানে 12, 12 বাই 2 মানে হচ্ছে দেখো 6। তাহলে নাম্বার অফ স্পেকট্রাল লাইন্স কটা পেলে তুমি এখান থেকে, 6টা পেলে। এবারে এই জায়গাটা আমি একটু তোমাদেরকে ডায়াগ্রাম করে বুঝিয়ে দিই, যদিও ডায়াগ্রাম লাগবে না পরীক্ষাতে, ফর্মুলা বসালে অ্যান্সার হয়ে যাবে, তবুও একবার জাস্ট ফিল করানোর জন্য জিনিসটা একবার একটু দেখে নাও, ঠিক আছে? এইটি ধরো তোমার স্টেট আছে, হয়েছে? কী কী স্টেট, 1 থেকে 4, তাহলে এটা ধরো n ইকুয়াল টু 1 নম্বর কক্ষপথ আছে, এটা ধরো আমার 2 নম্বর কক্ষপথ, এটা আমার 3 নম্বর কক্ষপথ, আর এটা আমার 4 নম্বর কক্ষপথ। ইলেকট্রনটা এই জায়গাতেই বসেছিল, ঠিক আছে? ইলেকট্রন যেটা বসেছিল সে এই জায়গাতে বসেছিল, তাহলে নামছে 1-এ। এবারে দেখো 1-এ সে কতভাবে নামতে পারে, ভালো করে শুনবে। একবার সে 4 থেকে ডাইরেক্টলি 1-এ নামতে পারে, তাই না? তাহলে যখন 4 থেকে একবার ডাইরেক্ট 1-এ জাম্প করবে তখন একটা স্পেকট্রাল লাইন হলো, দেখো তাহলে 4 থেকে যখন 1-এ এলো তখন একটা তুমি স্পেকট্রাল লাইন পেলে। সে 4 থেকে এবারে কি হতে পারে, ধরো 2-এ ডাইরেক্ট নামতে পারে, তাহলে দেখো এবার 4 থেকে 2-এ নামতে পারে, তার সময় তুমি আবার একটা স্পেকট্রাল লাইন পেলে। এবং 2 থেকে ফাইনালি সে আবার 1-এ নামলো, তাহলে 2 থেকে যখন 1-এ নামলো তখন তুমি আরও একটা স্পেকট্রাল লাইন পেলে। তাহলে 4 থেকেই এই ট্রানজিশনগুলো হলো, দেখো 1-এ ফাইনাল ডেস্টিনেশন 1 সেখানে পৌঁছে গেছে। এবারে আরও সম্ভব, দেখো 4 থেকে প্রথমে ধরো 3-এ নামলো, ঠিক আছে? তাহলে এবারে দেখো 4 থেকে যখন 3-এ নামবে তখন একটা স্পেকট্রাল লাইন হবে, কিন্তু যেতে তো হবে 1-এ। তাহলে 3 থেকে আবার কোথায় নামলো, দেখো 2-এ নামলো, তাহলে যখন 3 থেকে 2-এ নামবে তখন আবার একটা স্পেকট্রাল লাইন পাবে, কিন্তু এখনও শেষ হয়নি তার জার্নি, আবার 1-এ নামতে হবে। তাহলে দেখো এবারে 2 থেকে আবার তুমি 1-এ নামলে, তাহলে আবার কটা পেলে তুমি, একটা পেলে, তাই না? তাহলে 4 থেকে একবার তুমি কোথায় পেলে, 4 থেকে 3, এখান থেকে তুমি পেলে। এবারে দেখো এই 2-1 এবং এই 2-1 এটা কিন্তু কমন হয়ে গেছে, তাহলে একটাকে বাদ দিয়ে দাও, কারণ এই পার্টটা তো কমন এখান থেকে, আর এই যে পার্টটা এই 2-1 আর 2-1 এটা তো কমন। তাহলে এবারে তুমি কাউন্ট করো কটা হয়েছে, দেখো 5টা হয়েছে। তাহলে স্যার আরেকটা স্পেকট্রাল লাইন কোথায়, 6টা কোথা থেকে আসবে? তাহলে দেখো কি কি হয়েছে মন দিয়ে শোনো। 4 থেকে 1-এ ডাইরেক্ট এলো, 4 থেকে 2, 2 থেকে 1 এটা হলো, 4 থেকে এখান থেকে তোমার দেখো 3, 3 থেকে 2, 3 থেকে 1 এটা হয়েছে। কিন্তু আরেকটা ট্রানজিশন দেখো বাকি এখনো, যে ধরো এইখানে 3-এ ছিল সে 3 থেকে 2 থেকে 1-এ আসতে পারে, কিন্তু 3 থেকে তো সে ডাইরেক্টলি 1-এও নামতে পারে না 3-এ ছিল সে, 4 থেকে 3-এ নামলো, কিন্তু 3 থেকে জাম্প করে ডাইরেক্টলি 1-এ নামতে পারে না পারে। তাহলে এটাও সম্ভব। তাহলে আরেকটা হচ্ছে দেখো 3 থেকে ডাইরেক্টলি যখন 1-এ নামবে তখন আরেকটা। এবার দেখো কারোর সাথে ম্যাচ করে নিয়ে, ঠিক আছে? এখানে এই 2 আর 1টা কমন, তুমি এর জন্য এদিক থেকেও বলতে পারো এদিক থেকেও বলতে পারো। তাহলে টোটাল আলটিমেট যে স্পেকট্রাল লাইন, কটা স্পেকট্রাল লাইন পেলে না, 6খানা স্পেকট্রাল লাইন, কমনগুলো নেওয়া যাবে না, 6খানা স্পেকট্রাল লাইন পেলে। তাহলে এই যখন তুমি 4 থেকে 1-এ নামবে 6টা স্পেকট্রাল লাইন তুমি পাবে। এবারে এই কোশ্চেনটাতে এসো, এখানে কি বলা রয়েছে দেখো, এখানে বলছে ফাইন্ড আউট স্পেকট্রাল লাইন হোয়েন ইলেকট্রন জাম্পস ফ্রম 4th এক্সাইটেড স্টেট টু 1st এক্সাইটেড স্টেট। এক্সাইটেড স্টেট বলা আছে, তাহলে দেখো আসছে 4th এক্সাইটেড স্টেট, তাহলে n2 মানে কত তোমরা জানো, নর্মাল মানে অরিজিনাল যে স্টেট সেটা বার করতে হয় কি করে, এক্সাইটেড স্টেটের সাথে 1 যোগ করে। তাহলে ও এখন আসছে কত নম্বর কক্ষপথ থেকে না, 5 নম্বর কক্ষপথ থেকে আসছে, এবং যাবে কোথায় দেখো তো n1,
ফার্স্ট এক্সাইটেড স্টেট, তার মানে আলটিমেট যাচ্ছে কোথায় না 2 নম্বর কক্ষপথেই যাচ্ছে। তাহলে এবারে আমাদেরকে এখান থেকে বার করতে হবে স্পেকট্রাল লাইন্স। কত হচ্ছে দেখো n2 - n1 মানে 5 - 2 ইন্টু 5 - 2 + 1 বাই কত 2। তাহলে দেখো তো কত আসছে 5 - 2 মানে 3, এটা হচ্ছে তোমার 3 + 1 মানে 4 বাই 2 মানে এগেন দেখো 6ই আসছে অ্যান্সার। কথাটা বোঝা গেল? তাহলে এখানেও কিন্তু তোমার স্পেকট্রাল লাইন কটা এলো 6টা আসবে, ঠিক আছে। তাহলে n2 - n1 ইন্টু n2 - n1 বাই 2। এই কোশ্চেনের জন্য তুমি যদি সেই n ইন্টু n - 1 লাগাও সেটা কিন্তু ঠিক হয়ে যাবে, কিন্তু এখানে ভুল হবে, কারণ তোমার এই তো ওইটা তো অ্যাপ্লিকেবল তো n1 = 1 গ্রাউন্ড স্টেট, এই তো আসছে 2 নম্বর কক্ষপথে, তাহলে এখানে কিন্তু স্পেকট্রাল লাইন্স ভুল। তাই ওই n ইন্টু n - 1 বাই 2 ওই ফর্মুলা অ্যাপ্লাই করবে না, এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। এই সিরিজের কথা উল্লেখ করা থাকলে যেভাবে স্পেকট্রাল লাইন বার করতে বললাম সেইটার উপরে আমরা একটু ক্যালকুলেশন করব। দেখো তো সিরিজের জন্য আমরা স্পেকট্রাল লাইন্সের ফর্মুলা কি বললাম তোমাদেরকে একটু আগে না, n2 - n ড্যাশড, এটাই বলেছিলাম, যেখানে n2 হচ্ছে ফাইনাল স্টেট আর n ড্যাশডকে কি বলেছিলাম না সিরিজ নাম্বার, হয়েছে, এটাই বললাম আমরা একটু আগে। তো এইটার উপরেই দেখো কোশ্চেন কিভাবে দুটো রয়েছে। প্রথম কোশ্চেন বলেছে ফাইন্ড নাম্বার অফ স্পেকট্রাল লাইন্স হোয়েন ইলেকট্রন মেক্স ট্রানজিশন ফ্রম 14 স্টেট টু গ্রাউন্ড স্টেট। এখানে আরেকটা কথা অ্যাড করে দাও, ইন বামার সিরিজ, ইন বামার সিরিজ, ঠিক আছে। দেখো প্রথমে যদি এইটা না অ্যাড করতাম, ভালো করে শুনবে, এই বামার সিরিজটা ধরো অ্যাড করা নেই, তখন তুমি স্পেকট্রাল লাইন্স কি করে বার করতে, দেখো যখন বামার সিরিজটা বলা থাকতো না তখন তুমি স্পেকট্রাল লাইন্স কি বার করতে না n2 - n1 ইন্টু n2 - n1 প্লাস 1 বাই 2, এটাই বার করতে, যেখানে n2 সমান কত 14 বলা আছে, n1 সমান 1 গ্রাউন্ড স্টেট, এভাবে করতে। কিন্তু আমাদের আমি বারবার বললাম যে এখানে যখন এইরকম সিরিজের নাম উল্লেখ করে দেওয়া থাকবে বামার সিরিজ, লিম্যান সিরিজ, তখন কিন্তু আমরা চলবো কোন ফর্মুলায়, n2 - n ড্যাশড, তাই না। তার মানে দেখো এই যে ও কোথায় নেমেছে, বারবার বললাম তার যে ফাইনাল ডেস্টিনেশন সে কোন স্টেটে নেমেছে তার সাথে কিন্তু এখানে স্পেকট্রাল লাইন্স বার করার কোনো সম্পর্ক নেই। কোথা থেকে এসছে তাহলে, দেখো ও এসছে 14 স্টেট থেকে, তার মানে তার ফাইনাল স্টেট কত গো 14 বলা আছে কোশ্চেনে। এবারে বলেছে দেখো বামার সিরিজ, তোমাকে বামার সিরিজের জন্যই বার করতে বলেছে, তাহলে বামার সিরিজের জন্য সিরিজ নাম্বার কত 2, প্রথমেই লিম্যান থাকে তারপরে বামার থাকে, তাহলে বামার 2 নম্বরে আছে এখানে। তাহলে এবারে তোমাকে বলেছে এখান থেকে স্পেকট্রাল লাইন্স, তাহলে স্পেকট্রাল লাইন্স কত হবে এখান থেকে না 14 - 2, তার মানে কত হলো 12, এইটি হলো ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। ওইখানে কিন্তু ওই n2 - n1 কেউ যদি বসাও 14 - 1 ইন্টু 14 - 1 প্লাস 1 বাই 2 ভুল হবে। সিরিজের নাম যখন মেনশন করে দেওয়া থাকবে তখন কেবলমাত্র ইলেকট্রন আসছে কোথার থেকে এবং তারপরে ইলেকট্রন কোন সিরিজে জাম্প করছে এইটি শুধুমাত্র দেখতে হবে, কোথায় গেছে আমার জানার এখানে প্রয়োজন নেই। কোথা থেকে এসছে 14 স্টেট থেকে এসছে, -2 মানে কি কোন সিরিজে নেমেছে না বামার সিরিজে, তাই বামারের জন্য সিরিজ নাম্বার 2, এই হচ্ছে এর ক্ষেত্রে। এবারে এইটি দেখো একটু ভালো কোশ্চেন, এটা বলছে ফাইন্ড নাম্বার অফ স্পেকট্রাল লাইন্স হোয়েন ইলেকট্রন মেক্স ট্রানজিশন ফ্রম 6 স্টেট, মানে 6 নম্বর কক্ষপথ থেকে নামছে, ইন IR রিজিয়ন টু গ্রাউন্ড স্টেট, মানে IR মানে ইনফ্রারেড রিজিয়নের 6 নম্বর কক্ষপথ থেকে গ্রাউন্ড স্টেটে নামছে, তাহলে কত হবে তোমরা কি করতে, এইটা না জানলে n2 - n1 ইন্টু n2 - n1 প্লাস 1 বসাবে, 6 আছে গ্রাউন্ড স্টেট মানে 1 বসিয়ে দেবে, হবে না ওখানে। এবারে প্রশ্ন হচ্ছে এটাতে তাহলে করব কি করে স্যার, দেখো IR রিজিয়ন মানে কি, এইটার মধ্যে অনেক কিছু ব্যাপার আছে। এই যে তোমাকে কোশ্চেনে IR রিজিয়ন বলেছে, এখানে কিন্তু কোনো সিরিজের নাম মেনশন করা নেই, তাই না, কোথাও বলা আছে দেখো তো লিম্যান, বামার, প্যাসচেন, ব্র্যাকেট কিছু বলা আছে নেই, কিন্তু আমরা তো সিরিজের জন্যই ক্যালকুলেশন করছি এটা। তো দেখো ইনডাইরেক্টলি সিরিজকে বলা আছে কিভাবে না, IR রিজিয়ন যেটা রয়েছে এই IR রিজিয়নের মধ্যে কারা কারা পড়ে, 3 জন পড়ে, তোমরা পড়লে একটু আগে। প্রথমটা আরেকবার মনে করি দিই, লিম্যান হচ্ছে ইউভিতে পড়ে, বামার হচ্ছে ভিজিবলে পড়ে, তারপরে যেগুলো ছিল প্যাসচেন, ব্র্যাকেট এবং ফান্ড, এরা 3 জন পড়ে কোন রিজিয়নে না IR রিজিয়নে পড়ে। দেখো তাহলে প্রথমেই এখানে কে থাকবে না প্যাসচেন সিরিজ থাকবে বা প্যাসেন সিরিজ থাকবে, হয়েছে, এর মধ্যেই পড়ছে। এরপরে কে আসছিল, এরপরে আসছিল দেখবে না ব্র্যাকেট সিরিজ, আর তারপরে কে আসছিল না ফান্ড সিরিজ, হামফ্রে তো ফার IR রিজিয়নে পড়ে যায়। তাহলে এই 3 জনের ক্ষেত্রে দেখো ইনডাইরেক্টলি সিরিজ বলা আছে কোশ্চেনে, IR রিজিয়ন বলে দিয়েছে শুধু, তোমাকে কথাটা বুঝতে পারা গেল। তাহলে এবারে তোমাকে কি করতে হবে, IR রিজিয়নে এই ইলেকট্রন ট্রানজিশন করছে মানে কি এই 3টে স্টেটে ইলেকট্রন ট্রানজিশন হচ্ছে, তার মানে কি এই 3টে স্টেটের টোটাল যে স্পেকট্রাল লাইনটা আসবে সেটাই ওভারঅল IR রিজিয়ন, কারণ IR রিজিয়নে এরা 3 জনই থাকে। এবার 3 জনের তো স্পেকট্রাল লাইন একই হবে না, কারণ 3 জনের কি রয়েছে সিরিজ নাম্বারগুলো ডিফারেন্ট রয়েছে। তাহলে দেখো এবার কি করব আমরা, তো ইলেকট্রন এসছে কোথার থেকে, এটা তো ফিক্সড আছে n2
সমান 6 নম্বর স্টেট থেকে ইলেকট্রন জাম্প করেছে। তাহলে প্যাস চেনের জন্য স্পেকট্রাল লাইন্স কত না n2 মাইনাস n ড্যাশড, প্যাস চেনের জন্য n ড্যাশড কত সিরিজ নাম্বার 3, ব্র্যাকেটের জন্য সিরিজ নাম্বার 4 আর ফান্ডের জন্য সিরিজ নাম্বার কত 5। তাহলে এর ক্ষেত্রে কত হলো স্পেকট্রাল লাইন 6 মাইনাস 3 মানে 3টে স্পেকট্রাল লাইন, ব্র্যাকেটের জন্য কত 6 মাইনাস 4 মানে 2টো স্পেকট্রাল লাইন, আর ফান্ডের জন্য কত 6 মাইনাস 5 মানে একটা। তাহলে কি শিখলাম এখান থেকে না বাসচেন সিরিজের 3টে স্পেকট্রাল লাইন বেরোচ্ছে, এখানে ব্র্যাকেট সিরিজের 2টো এবং এখান থেকে ফান্ডের একটা, এবং এরা তিনজনেই বিলং করে কোন রিজিয়ন থেকে, এরা তিনজনেই বিলং করছিল কোন রিজিয়ন থেকে আইআর। তার মানে কি আইআর এর যে টোটাল যে স্পেকট্রাল লাইন সেটা এই তিনজনের সমষ্টির সাথে সমান হবে। অতএব টোটাল নাম্বার অফ স্পেকট্রাল লাইন্স কত হলো 3 হলো এর জন্য প্যাস চেনের জন্য, 2 হলো ব্র্যাকেটের জন্য, 1 হলো ফান্ডের জন্য। তাহলে ওভারঅল কত এলো না 6। এইটি হচ্ছে টোটাল স্পেকট্রাল লাইন্সের সংখ্যা আইআর রিজিয়ন, কারণ আইআর এ এই 3 রকম সিরিজ কিন্তু থাকে। ক্লিয়ার আশা করি প্রত্যেকের।